নমস্কার, আমি ডক্টর যশস্বী চক্রবর্তী, কনসালটেন্ট হিমাটোলজিস্ট অ্যান্ড হিমাটো-অঙ্কোলজিস্ট, এমআরআই হসপিটালস ঢাকুরিয়া। আজকে আমরা ক্যান্সার স্ক্রিনিং নিয়ে কিছু আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মেডিকেল অঙ্কোলজিস্ট ডক্টর তন্ময় কুমার মণ্ডল। নমস্কার। ডক্টর মণ্ডল, আমরা প্রথমেই জানতে চাইবো যে আমাদের শরীরে তো বিভিন্ন রকমের ক্যান্সার হয় এবং বিভিন্ন রকমের টেস্টের সুযোগ যেহেতু আছে, ক্যান্সারের ডিটেকশন রেটও অনেক বেড়ে গেছে। তো কোন কোন ক্যান্সার গুলো নিয়ে আপনি বলবেন যে সচেতনতার দরকার আছে বা আগে থেকে প্রিভেনশন করলে সেগুলোকে আটকানোটা সম্ভব? তো আমাদের ক্যান্সার তো ইজ ওয়ান অফ দি কমন মানে কমন ডিজিজেস। এখন যেটা আমরা দেখি নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে ক্যান্সার এখন অনেকটাই উপরের দিকে চলে গেছে। অনেক পেশেন্টদের এখন ক্যান্সার হচ্ছে, তার ইনসিডেন্স প্রচুর বেড়ে গেছে, কিওর রেটসও অনেক বেড়েছে বিকজ অফ ডায়াগনোসিস, ডায়াগনস্টিক মেথডস, ট্রিটমেন্ট মেথডোলজি, এবং অনেক পেশেন্টদের আগে স্টেজেতে ধরা পড়ছে বিকজ অফ অ্যাওয়ারনেস। আমাদের অ্যাওয়ারনেস হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সচেতন হলে আমরা আগে স্টেজে যদি ধরা পড়ে সেক্ষেত্রে আমরা কিন্তু ট্রিটমেন্ট করলে সম্পূর্ণ সেরে যাওয়ার চান্স অনেক বেশি। কোন কোন ক্যান্সারগুলোতে স্ক্রিনিং এর ইম্পর্টেন্স আছে বা স্ক্রিনিং করলে দেখা যায় যে আমাদের একটু আগে স্টেজেতে ধরা পড়তে পারে, তার মধ্যে অন্যতম ক্যান্সারের মধ্যে একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং ব্রেস্ট ক্যান্সারেতে অ্যাওয়ারনেস আমাদের খুব দরকার। সেই অ্যাওয়ারনেস কিভাবে করা হয়? ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেস যেভাবে করা হয় বা যেভাবে সচেতন হওয়া দরকার, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা সেলফ ব্রেস্ট স্ক্রিনিং। মহিলারা যদি নিজের ব্রেস্ট এক্সামিনেশন নিজেই করেন মাসে একবার করে, সেক্ষেত্রে দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেটা ছাড়া আর কিভাবে করা হয়? যাদের পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে বা যাদের BRCA বলে একটা জেনেটিক মিউটেশন থাকে, তারা একটা স্পেসিফিক এজের পরে আইদার এমআরআই অফ দি ব্রেস্ট এবং তার পরবর্তীকালে ম্যামোগ্রাফি অফ দি ব্রেস্ট করাটা উচিত এভরি 2 to 3 ইয়ারলি। সেটা একটা স্ক্রিনিং টেস্ট, এবং তার সাথে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বলে একটা জিনিস আছে, যেটা আমাদের করাটা খুব দরকার। এটা গেল ব্রেস্ট ক্যান্সার নিয়ে। নেক্সট যেটা আসে যে আরেকটা যেখানে সচেতন হওয়া উচিত, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার মানে মহিলাদের যেখান দিয়ে বাচ্চা হয় সেরকম একটা জায়গা থেকে যে যে জায়গাটা, সেটাকে বলা হয় সার্ভিক্স। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে সেকেন্ড মোস্ট কমন ইন দি ম্যালিগন্যান্সি ইন ফিমেলস, যেটার ইনসিডেন্স খুব বেশি, এবং সেটা দেখা গেছে যে মোস্টলি সেটা একটা ভাইরাসের দ্বারা হয়, যেটার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের থেকে সেই ক্যান্সারটা হয়। তার জন্য এখন সচেতনতার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন। সেটা এখন পাওয়া যায় এবং এখন এটা ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে আছে, সেই জন্যই বাচ্চাদের 9 থেকে 14 বছরের বাচ্চা মেয়েদেরকে সেই ভ্যাকসিনটা দেওয়া হয়। একটা শিডিউলেতে 03 বা 06-12 এরকম একটা শিডিউলেতে দেওয়া হয়। এই শিডিউলেতে আমাদের সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনটা দেওয়া হয়, সেটা একটা মেথড। তাছাড়াও যেটা করা হয় 50 ইয়ার্সের পরে যাদের মহিলারা আছে তাদের একটা জেনারেল একটা ইন্টারভেল পিরিয়ডেতে আমাদের সার্ভাইকাল প্যাপ স্মিয়ার বলে একটা টেস্ট হয়। সেই টেস্টটা করা উচিত, যাতে আমরা ওটা যদি কিছু অ্যাবনর্মালিটি ধরা পড়ে সেক্ষেত্রে সেই পেশেন্টটা যেন তাড়াতাড়ি তাদের নেক্সট স্বাস্থ্য কেন্দ্রতে যেন চলে যায়। সেইটা একটা ইম্পর্টেন্ট, বা সেটাকে বলা হয় ভিজুয়াল ইন্সপেকশন আন্ডার অ্যানেস্থেসিয়া। সেইটা করে একটা অ্যাসিডিক অ্যাসিড বলে একটা টেস্ট, একটা জিনিস দিয়ে সেটাতে দেখা হয় যে কোনো অ্যাবনর্মাল জিনিস সার্ভাইকাল রিজনে আছে কিনা। এইটা গেল সার্ভাইকাল ক্যান্সার নিয়ে। থার্ড যে জিনিসটা যেটা আমাদের সচেতনতা হওয়া উচিত সেটা হচ্ছে ওরাল ক্যাভিটি ক্যান্সার। ওরাল ক্যাভিটি মানে আমাদের মুখের ক্যান্সার। তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টোব্যাকো ইন অল ফর্মস শুড বি ব্যান্ড বা শুড বি স্টপড। এনি ফর্ম অফ টোব্যাকো শুড বি স্টপড। এবং যদি ওরালিতে ও মুখে যে জিনিসটা, যদি কোনো জিভে বা মুখের ভেতরে যদি কোনো আমরা এরকম অ্যাবনর্মাল স্পট বা অ্যাবনর্মাল আলসার অনেক দিন ধরে আছে, সেটা পেনফুল হোক পেনলেস হোক, সেরকম যদি থাকে সেক্ষেত্রে সেই সময় আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। ইট ইজ ওয়ান অফ দি ভিজিবল ম্যালিগন্যান্সিস, চোখে দেখতে পাবেন, সেই জন্যেই সেই ক্ষেত্রে আমাদের ডাক্তারের মতামত নেওয়াটা দরকার। দ্যাট ইজ ওয়ান অফ দি নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্সার, যেটার জন্য আমাদের অ্যাওয়ারনেস থাকা উচিত। আর একটা ক্যান্সার যেটার জন্য অ্যাওয়ারনেস থাকা উচিত সেটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার, যেটা মোস্টলি 50 বছরের পরে হয়। 50 বছরের পরে যদি হয় সেক্ষেত্রে আমাদের PSA বলে একটা টেস্ট করা হয়, সেই PSA টেস্ট করা উচিত।
এবং তার সাথে একটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলা হয়, সেই ডিআরই প্লাস পিএসএ কম্বাইন করে যেটা এফেক্ট, দ্যাট ইজ আ স্ক্রিনিং মেথোডোলজি ফর প্রস্টেট ক্যান্সার। অলদো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়াইজ এখনো এটা এন্ডোর্স করা হয় না ডিউ টু হোয়াট এভার রিজনস, কিন্তু দিস ইজ ওয়ান অফ দি টেস্ট বা দিস ইজ ওয়ান অফ দি স্ক্রিনিং মেথডস বাই ইউজিং দি পিএসএ অ্যান্ড দি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এই 4টে ক্যান্সারের স্ক্রিনিং আমাদের খুব ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে আমাদের সচেতন থাকা উচিত। নেক্সট আমরা আসছি হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সিস। হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি নিয়ে কি করা উচিত বা কিরকম প্রিভেনশন নেওয়া উচিত বা কি বিষয় নিয়ে হিমাটোলজিক্যাল ব্লাড ক্যান্সারের পেশেন্টদের সচেতন থাকা উচিত, সেটা আমরা শুনবো ডক্টর যশস্বী চক্রবর্তীর কাছ থেকে। প্রথমেই বলে রাখি, সলিড টিউমারের কন্ট্রারি টু দ্য সলিড টিউমার, হিমাটোলজিক্যাল ম্যালিগনেন্সির কিন্তু সেই অর্থে প্রিভেনশনের কোনো রাস্তা নেই। মানে আগে থেকে কিছু একটা না করলে, যেরকম আমরা সলিড টিউমারের ক্ষেত্রে শুনলাম যে টোবাকো ইউজ ইজ আ নো, সিগারেট না খেলে আমার লাং ক্যান্সার হবে না, কিন্তু এরকম কিন্তু সেই অর্থে হিমাটোলজিক্যাল ম্যালিগনেন্সির ক্ষেত্রে কিছু নেই যে অমুকটা না করলে আমার আর ম্যালিগনেন্সিটা হবে না। দু একটি ক্যান্সারের ক্ষেত্রে বলা হয়েছে এই যে বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য, যেরকম বেনজিন, যেরকম খেতে ইউজ হয় কীটনাশক, পেস্টিসাইড, এইগুলোর প্রভাবে কিছু কিছু ক্যান্সার হয় বলে বলা হয়েছে, কিন্তু সেই অর্থে কোনো স্ট্রং অ্যাসোসিয়েশন কিন্তু এখনো সেভাবে এস্টাবলিশ করা যায়নি। তো মূলত আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে জিনিসটা আটকানোর থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্লাড টেস্ট গুলো একটু নিয়মিতভাবে করা। অর্থাৎ আমি শারীরিকভাবে সুস্থ, আমার সেই অর্থে কোনো সমস্যা নেই, কোনো ব্লিডিং নেই, কোনো জ্বর নেই বা কিছু প্রবলেম নেই, তা সত্ত্বেও কিন্তু আমাকে অন্তত বছরে একবার করে একটা ব্লাড টেস্ট করে, রুটিন ব্লাড টেস্ট করে দেখে নেওয়া উচিত যে সবকিছু ঠিকঠাক চলছে কিনা। কারণ আমাদের শরীরটাও তো একটা যন্ত্রই বটে। যেরকম ভাবে আমাদের বাড়ির অন্যান্য যন্ত্রগুলোর একটা মেনটেনেন্স দরকার, অন্তত বছরে একবার করে এসে সেই যন্ত্র সম্বন্ধে যিনি জানেন তিনি একবার সার্ভে করে গেলেন, সেরকম ভাবেই আমাদের শরীরটাও তো একটা যন্ত্র, সুতরাং সেগুলোর চেক আপটা করে নেওয়া দরকার। ব্লাড ক্যান্সার ইউজুয়ালি প্রেজেন্ট করে জ্বর হওয়া, শরীরে প্রচন্ড ব্যথা হচ্ছে, সে ব্যথা সহ্য করা যাচ্ছে না, কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, অথবা প্রচন্ড দুর্বল লাগছে, বারবার করে একজন মানুষকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হচ্ছে, এত জ্বর আসছে, সেই জ্বর 14 দিন হয়ে গেল, 21 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, অনেক রকম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে গেল, কিছুতেই জ্বর কমছে না, এত ব্লাড লাগছে, সে আর মানে সামাল দেয়া যাচ্ছে না, এত গা ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। এই সব জিনিসগুলো হলে কিন্তু আমরা তখন সন্দেহ করি যে হ্যাঁ, এটা কিন্তু একটা ব্লাড ক্যান্সার হতে পারে। তখন প্রাথমিকভাবে কিছু রক্ত পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তারপরে যদি আমাদের সন্দেহ হয় কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে বোন ম্যারো পরীক্ষা করতে হয়, করে আমরা বিভিন্ন রকম আজকালকার দিনে অ্যাডভান্স পরীক্ষা এসে গেছে যা দিয়ে খুব সহজে 1-2 দিনের মধ্যে একদম এস্টাবলিশ করে ফেলা যায় ব্লাড ক্যান্সার হয়েছে এবং কোন ধরনের ক্যান্সার হয়েছে। আজকালকার দিনে ব্লাড ক্যান্সার অনেক পেশেন্টরাই আমাদের প্রশ্ন করেন, ডাক্তারবাবু ব্লাড ক্যান্সার তো হয়েছে, এর কি কোনো চিকিৎসা আছে? অতি অবশ্যই রয়েছে ব্লাড ক্যান্সারের চিকিৎসা। ব্লাড ক্যান্সার অনেক রকমের আছে, কিন্তু প্রতিটি ব্লাড ক্যান্সারেরই কিছু না কিছু চিকিৎসা তো রয়েছে। অনেক ব্লাড ক্যান্সার আজকের দিনে দাঁড়িয়ে সম্পূর্ণ নিরাময় করে দেওয়া সম্ভব যদি সেই চিকিৎসা খুব তাড়াতাড়ি করে শুরু করা যায় এবং তাকে প্রপার কেয়ার দেয়া যায়। তো এই জিনিসগুলো নিয়ে আমরা যদি একটু সচেতন থাকি, তাহলে ব্লাড ক্যান্সার থেকে কিন্তু আমরা অনেকটাই নিজেদেরকে আহ, বাঁচিয়ে রাখতে পারবো। আর দুটো জিনিস যেটা বলার দরকার সেটা হচ্ছে ব্লাড ক্যান্সারের সঙ্গে সঙ্গেই এগুলো আসে, সেটাকে খুব আমরা কমনলি বলি লিম্ফোমা, বা আমাদের লিম্ফ গ্ল্যান্ডের যে ক্যান্সার তাকে আমরা লিম্ফোমা বলি। এই ধরনের পেশেন্টরা ইউজুয়ালি গলা, বগল বা কুঁচকি অঞ্চলে বিভিন্ন রকম ফোলা গ্রন্থি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেন। সেটার খুব তাড়াতাড়ি করে কিন্তু আমাদের বায়োপসি করে দেখে নেওয়া দরকার যে তার মধ্যে কোনো ম্যালিগনেন্সি বা ক্যান্সারের সেল রয়েছে কিনা, নাকি এটা অন্য কোনো কারণে হয়েছে। কারণ এটাও ঠিক যে বহু ইনফেকশন এবং অন্যান্য কারণেও কিন্তু এরকম লিম্ফ গ্ল্যান্ডের স্ফীতি হয় বা লিম্ফ গ্ল্যান্ড ফুলে ওঠে। সুতরাং লিম্ফ গ্ল্যান্ড ফুলে ওঠা মানেই সেটা ক্যান্সার হয়ে গেছে এরকমটা নয়। সুতরাং সেটাকে বায়োপসি করে একদম জিনিসটা সঠিকভাবে দেখে নেওয়া দরকার। বয়স্ক মানুষদের ক্ষেত্রে মাল্টিপল মায়োলোমা বলে এক রকমের ক্যান্সার হয়, যেগুলো ইউজুয়ালি পেশেন্টরা খুব হাড়ে যন্ত্রণা, কিডনির সমস্যা, ক্রিয়াটিনিন বেড়ে যাচ্ছে, বারবার করে রক্ত দিতে হচ্ছে, এইরকম প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করেন। মাল্টিপল মায়োলোমার কিন্তু খুব সুচিকিৎসা রয়েছে এবং সেটা সব জায়গাতেই কিন্তু মাল্টিপল মায়োলোমার চিকিৎসা করা যায়। এরকমটা না যে মানুষকে একদম শহরেই আসতে হবে, মানুষ কিন্তু গ্রামাঞ্চলে থেকেও মাল্টিপল মায়োলোমার চিকিৎসা আজকালকার দিনে পাচ্ছেন। তো এই কথা বলে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এবং আলাপ আলোচনা শেষ করছি। ভবিষ্যতে আমরা আরো এরকম আলাপ আলোচনা করব আপনাদের স্বার্থে, আপনাদের সুবিধের জন্য। নমস্কার। নমস্কার।